প্রতাপপুরে পুরনো জমিদার বাড়ির একটা ঘর সামান্য কিছুটা পরিষ্কার করে নিয়ে তার মধ্যে নিজের সমস্ত প্রয়োজনীয় ব্যাগপত্র, রান্নার গ্যাস ওভেন, বাসন, স্নানের বালতি ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী রেখে স্থানীয় বাজারের পথে পা বাড়াল বছর 30-এ তরুণ এক যুবক তন্ময় চ্যাটার্জি। শহরের ছেলে হলেও প্রতাপপুর গ্রামের মতো একটি অজপাড়া গায়ে তাকে সরকারি চাকরির কর্মসূত্রে আসতে হয়েছে। যদিও এই জন্য তন্ময়ের মনে সামান্যতম কোনো আপত্তি বা আফসোস কোনোটাই নেই, কারণ সে শহরে থাকে। তাই গ্রামের প্রতি তার অদ্ভুত একটা আকর্ষণ রয়েছে ছোটবেলা থেকেই। তন্ময় প্রতাপপুরের উচ্চ বিদ্যালয়ের গণিতের শিক্ষক হিসাবে নিযুক্ত হয়েছে। যেহেতু এখান থেকে হোটেল কিংবা রুম ভাড়া নেওয়ার ব্যবস্থা নেই, তাই গ্রামের মানুষেরা তাকে সাহায্য করেছে এই গ্রাম থেকে শিক্ষকতা করার জন্য। তারা তাদের প্রতাপপুরের প্রাচীন জমিদার বাড়িটি দেখিয়ে দিয়েছে তাকে। জমিদার বাড়ির অধিকাংশ অংশই বর্তমানে পরিত্যক্ত হলেও কিছু কিছু ঘর বসবাসের পক্ষে এখনও একেবারে উপযুক্ত। সেই সকল ঘরগুলির মধ্যে থেকে একটা বেশ বড় সড়ো মাপের ঘর বেছে নিয়েছে সে। ঘরটার অবস্থা মোটামুটি ভালো। একখানা তক্তা রাখা আছে শোয়ার জন্য। তাছাড়াও জালনা দরজাগুলিও বেশ পুরনো কাঠের তৈরি হবার কারণে খুবই শক্তপোক্ত। সেই ঘরের মধ্যে ভাড়ার গাড়ি করে নিয়ে আসা সমস্ত জিনিসপত্র সে রেখে গাড়ির চালককে তার টাকা মিটিয়ে দিয়ে হাঁটতে আরম্ভ করল সরু মেঠো রাস্তাটা ধরে বাজারের উদ্দেশ্যে। শহরে তার বাড়ি থেকে প্রতাপপুর গ্রামের বিদ্যালয়ের দূরত্ব অনেকটাই, সুতরাং প্রতিদিন যাতায়াত করা তার পক্ষে একেবারেই সম্ভব হবে না বলে তাকে এই রকম ব্যবস্থা নিতে হয়েছে। দাদা, একবার চা দেবেন? স্থানীয় বাজারের একটি ছোট্ট গুমটি মতো চায়ের দোকানের সামনে এসে ফাঁকা বেঞ্চের ওপর বসে দোকানদারের দিকে তাকিয়ে কথাগুলো বলল তন্ময়। দোকানদারের বয়স অনেক। পরনে তার একখানি মলিন পাঞ্জাবি এবং নিত্যদিনের পরা ধুতি, কাঁধে রাখা আছে গামছা। কপালের ঘাম গামছায় মুছে দোকানদার এক ঝলক তাকালো তন্ময়ের দিকে। ঢোকার সময় ছোট্ট গুমটি মতো দোকানটার ওপর নাম লেখাটা তন্ময় দেখেছে। দোকানের নাম হরিপদদার চায়ের দোকান। অর্থাৎ সে যদি খুব ভুল না করে তাহলে এই চায়ের দোকানদারের নামই হলো হরিপদ। এই নিন মাস্টার মশাই আপনার চা। দোকানদার একটি মাটির ভাঁড়ে উষ্ণ ধুমায়িত চা বাড়িয়ে দিল তন্ময়ের দিকে। দোকানদারের মুখ থেকে মাস্টার মশাই সম্বোধনটি শুনে ভারী অবাক হলো সে। তন্ময় জিজ্ঞাসা করল, আপনি জানলেন কি করে যে আমি প্রতাপপুর উচ্চ বিদ্যালয়ের নতুন মাস্টার মশাই? ও মা, তা আবার জানবো না? আপনি হলেন আমাদের গ্রামে নতুন। আপনাকে দেখেই আমি বুঝতে পেরেছি যে আপনিই তবে আমাদের নতুন মাস্টার মশাই। খুব ভালো হয়েছে মাস্টার মশাই আপনি এখানে এসেছেন। আমাদের ছেলে মেয়েগুলোর শিক্ষার বড় অভাব। তারা পড়াশোনায় এক একজন খুব ভালো হলেও কেবলমাত্র অর্থের অভাবে খুব একটা বেশি দূরে এগোতে পারে না। এখন আপনি এসে গেছেন, আমাদের আর কোনো চিন্তা নেই। আমার নাম হরিপদ। সকলে এই দোকানকে হরিপদদার চায়ের দোকান বলে ডাকে। আচ্ছা বেশ, আজ থেকে আমিও না হয় আপনাকে হরিপদ দা বলেই ডাকবো, আর মাঝে মধ্যে আপনার দোকানে এসে চা খেয়ে যাব। কেমন? এই কথা বলে তন্ময় হাতের মধ্যে ধরে থাকা মাটির ভাঁড়ে সামান্য ফু দিয়ে একটা লম্বা তৃপ্তির চুমুক বসালো। দুই নয়ন মুদিত অবস্থায় উষ্ণ চা তার ঠোঁটে স্পর্শ হওয়া মাত্রই সে হরিপদদার হাতের তারিফ করে বলল, বাহ, বেশ দারুণ চা বানিয়েছেন তো। আগে হ্যাঁ মাস্টার মশাই, আমাদের এই সমগ্র তল্লাটে হরিপদ হাতের চায়ের যথেষ্ট প্রশংসা রয়েছে। কথাগুলো বলল হরিপদদার চায়ের দোকানের ছোট্ট দুখানা টুলের ওপর বসে থাকা দুই বৃদ্ধের মধ্যে একজন বৃদ্ধ। চায়ের ভাঁড়ে চুমুক দিতে দিতে তন্ময় তাদের দিকে তাকিয়ে এবার দৃষ্টি বিনিময় করল। বয়স্ক ভদ্রলোক নিজের দুই হাত জড়ো করে পরিচয় দিয়ে বললেন, নমস্কার মাস্টারমশাই, আমার নাম ভবতোষ পাল। আমি প্রতাপপুর গ্রামেরই বাসিন্দা। আর এই হলো সতীশ চক্রবর্তী। আমরা দুই বন্ধু প্রতিদিন হরিপদ চায়ের দোকানে এসে
একটু চা সিগারেট খাই আর আড্ডা দিই। তারপর আবার বিকাল গড়িয়ে সন্ধ্যা নামলে বাড়ি ফিরে যাই যে যার মতো। তবে আজ এখানে হরিপদর দোকানে এসে আপনার সাথে পরিচয় হয়ে আমার কিন্তু বেশ ভালো লাগলো। শুনছিলাম বটে যে শহর থেকে একজন গণিতের শিক্ষক আসবেন, কিন্তু আজ সরাসরি আপনার দেখা পেয়ে সত্যি মনটা বড় আনন্দিত হলো। নমস্কার, আমার নাম তন্ময় চ্যাটার্জি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমি আপনাদের গ্রাম প্রতাপপুর উচ্চ বিদ্যালয়ের নতুন গণিতের শিক্ষক। আমি আজই এখানে এসেছি। ভবতোষ পালের পাশে বসে থাকা সতীশ চক্রবর্তী নামের অন্য আরেকজন বৃদ্ধ এবার তন্ময়ের উদ্দেশ্যে জিজ্ঞেস করল, তা মাস্টারমশাই, আপনি এখানে কোথায় থাকছেন? ওই তো আপনাদের প্রতাপপুর গ্রামের যে জমিদার বাড়িটি রয়েছে, ওখানেই আমাকে থাকতে বলা হয়েছে। জমিদার বাড়ির একটা ঘর আমি পরিষ্কার করে নিয়েছি এবং সেখানেই থাকবো ঠিক করেছি। যতটা সহজে হালকাভাবে কথাগুলো বলল তন্ময়, ততটা যেন সহজে সেই কথাগুলো মেনে নিতে পারলেন না ভবতোষ পাল কিংবা সতীশ চক্রবর্তী। তন্ময়ের এই কথা শুনে তাদের মুখে জুড়ে কেমন যেন অন্ধকার ঘনীভূত হলো। তন্ময় পরিষ্কার বুঝতে পারল যে তাদের মুখমণ্ডলের অভিব্যক্তি পুরোপুরি বদলে গিয়েছে তার বলা এই কথা শুনে। কি ব্যাপার বলুন তো? প্রতাপপুরে পুরনো জমিদার বাড়িতে থাকবো এই কথা শুনে আপনাদের মুখ ওরকম থমথমে হয়ে গেল কেন? আসলে আমাদের গ্রামের জমিদার বাড়িকে ঘিরে যা একখানা ইতিহাস রয়েছে, সে কথা আপনি যদি জানতেন তাহলে। ভবতোষ পালের কথা মাঝপথে থামিয়ে দিয়ে চায়ের দোকানদার হরিপদদা বলল, ভবতোষদা, তোমাদের এখন এই সমস্ত কথাগুলো না বললেই হচ্ছে না। দেখছো, সবে মাত্র আজকেই মাস্টার মশাই আমাদের গ্রামে এসেছেন। এখনই তাকে অযথা এ সমস্ত বলার কি আছে বলো দেখি? সত্যি তোমরা না একটু বেশি বাড়াবাড়ি করো। সব জায়গায় গল্পের আসর বসাতে না পারলে তোমাদের মন যেন উৎখুস করে। মাস্টার মশাই, আমি আপনাকে বলছি, ভয় পাওয়ার মতো বিন্দুমাত্র কোনো কারণ নেই। আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় ওখানে থাকতে পারেন, আপনার কোনো ক্ষতি হবে না। হ্যাঁ মাস্টারমশাই, এই কথা ঠিক যে আপনার এখন আর কোনো ভয় নেই। তবে হ্যাঁ, ভয়ের কারণ কিন্তু যথেষ্ট ছিল। আজ থেকে কিছু বছর আগেও ছিল, তবে এখন আর সেই ভয় নেই। সমস্ত ভয়ই কেটে গিয়েছে পুরোপুরিভাবে। বলি, ও ভবতোষদা, তুমি কি শুরু করলে বলো দেখি? তোমাকে বারবার বলছি যে মাস্টার মশাইকে এ সমস্ত কথা এখন বলো না। তিনি আজই সবে মাত্র এই গ্রামে এসেছেন। এই সমস্ত কথা শুনলে তিনি ঘাবড়ে যেতে পারেন, অযথা চিন্তিত হয়ে পড়তে পারেন। আচ্ছা, তিনি যদি এই গ্রাম ছেড়ে চলে যান অন্য কোনো জায়গায়, চাকরি বদল করে নেন, তখন কি আমাদের জন্য সেটা খুব একটা ভালো হবে? আমাদের গ্রামের ছেলেমেয়েরা তো অশিক্ষার অন্ধকারে থেকে যাবে নাকি? এটুকু বোধ বুদ্ধি তোমাদের নেই? হরিপদদার ধমকানিতে এবার ভবতোষ পাল এবং সতীশ চক্রবর্তী চুপ হলেন। তন্ময় বুঝতে পারল বিষয়টা খুবই গুরুতর। ভবতোষবাবু তাকে কিছু একটা বলতে চাইছিলেন, কিন্তু তার সে কথা কিছুতেই বলতে দিল না হরিপদদা। এই দেখে সে পরিস্থিতি কিছুটা হালকা করার জন্য বলল, আহা হরিপদদা, তুমি এরকমভাবে কথা আটকে দিচ্ছ কেন? তোমাদের কোনো ভাবনা নেই আমি এই গ্রাম ছেড়ে কোথাও চাকরি বদল করব না। আমি এই গ্রামে থেকেই শিক্ষকতা করব। তাই তোমরা আমায় ওই জমিদার বাড়ি সম্পর্কে, ওর অতীতের ঘটনা সম্পর্কে সবটা বলতে পারো। ভবতোষবাবু, আপনি বলুন, আপনি কি বলতে চাইছিলেন? আমার হাতে এখনো অনেকটা সময় রয়েছে। আসার সময় শহর থেকে খাবার কিনে এনেছি, রান্নাবান্নার কোনো কাজ নেই এখন। ইতিমধ্যে আকাশ আবার কালো করে এলো। বৃষ্টি নামলো বলে, আবার বৃষ্টি নামলে জমিদার বাড়ির পথে যাওয়াও যাবে না। তাই এই সময়টা একটু যদি গল্পগুজব আড্ডা হয় তাহলে মন্দ কি? তন্ময়ের এই কথা শুনে হরিপদদা সহ সকলে এবার তাকালো বাইরের আকাশের দিকে। আর আকাশের দিকে তাকাতেই তারা দেখল সত্যি গোটা আকাশ বর্তমানে পুরোপুরি ছেয়ে গেছে জমাট কালো মেঘে। খানিক মুহূর্ত আগে অবধি আকাশ একেবারে মেঘমুক্ত থাকলেও এখন কোথা থেকে প্রচুর পরিমাণ মেঘ এসে ঢেকে ফেলেছে সমগ্র আকাশটাকে।
কুচকুচে কালো গগন বক্ষকে দেখলে মনে হয় যেন ঈশ্বর বুঝি অসাবধানতায় আস্ত এক দোয়াত কালো কালি উল্টে ফেলেছেন কাগজের মতো স্বচ্ছ সাদা নীলাভ আকাশটার ওপর, আর তাতেই এমন বিশ্রী কুচকুচে কৃষ্ণবর্ণ ধারণ করেছে সমগ্র আকাশ। কালো আকাশের মধ্যে সাদা সাদা বকের দল ফিরে যাচ্ছে তাদের বাসায়। হয়তো ইতিমধ্যেই বৃষ্টি নেমেছে কাছে পিঠে কোথাও। এক ঝলক কনকনে শীতল বাতাস এসে ঝাঁপিয়ে পড়ল তাদের ওপর। হরিপদদা তড়িঘড়ি দোকানের ঝাঁপ ফেলে দিল। শূন্য মাটির ভাঁড়টা ডাস্টবিনের মধ্যে ছুঁড়ে দিয়ে বুক ভরা লম্বা নিঃশ্বাস নিল তন্ময়। গ্রামের এমন নির্মল মুক্ত ঝরঝরে প্রকৃতির মধ্যে থাকার একটা আলাদাই সুখ আছে। দেখতে দেখতেই বড় বড় বৃষ্টির ফোঁটা নেমে এলো ধরাতলের ওপর। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে তপ্ত রুক্ষ মাটির বুকে প্রথম বৃষ্টির ফোঁটা পড়া মাত্রই একটা সোদা মাটির গন্ধ উঠে এলো। আচ্ছা বেশ মাস্টারমশাই, আপনি যখন সে কথা শুনতে চাইছেন তখন আমি বলছি। তবে হরিপদর কথার সাথে আমি কিন্তু একেবারে সহমত। আপনার কিন্তু ভয় পাওয়ার সামান্যতম কোনো কারণ নেই। ওই জমিদার বাড়িকে ঘিরে যা ঘটার তা আজ থেকে বহু বছর আগেই ঘটে গিয়েছে। ভবতোষবাবুর এই কথা শেষ হবার পর সতীশ চক্রবর্তী মশাই দোকানদার হরিপদদার উদ্দেশ্যে বলল, আচ্ছা বেশ, সমস্ত গল্প গুজব আড্ডা হবে, কিন্তু হরিপদ, তার আগে তুমি একটু গরম গরম চা দাও দেখি। পরিবেশ ঠান্ডা হতে শুরু করেছে, এই সময় যদি গরম গরম চা না হয় তাহলে ঠিক জমবে না। সতীশ চক্রবর্তীর এই কথা শুনে হরিপদদা চায়ের কেটলিটা পুনরায় উনুনের ওপর চাপালো। 3টে মাটির ভাঁড় বের করে সে গরম চা ঢালার জন্য প্রস্তুত হলো। চায়ের দোকানে উপস্থিত ব্যক্তিদের মধ্যে মাটির ভাঁড়ে গরম চা দিয়ে হরিপদদা বসল তার নিজের জায়গায়। একেবারে উপযুক্ত গল্পের পরিবেশের আসর তৈরি হলো। ভবতোষ পাল কিছুটা চা গলদ্ধকরণ করে বলতে আরম্ভ করলেন তাদের গ্রামের জমিদার বাড়িকে ঘিরে অতীতের এক ঘটনার কথা। আজ থেকে প্রায় 15-20 বছর আগে আমাদের গ্রামের পরিত্যক্ত এই জমিদার বাড়ির মধ্যে শহর থেকে একটি পরিবার এসেছিল কয়েকদিন সেখানে থেকে নিজেদের মতো করে একটু আনন্দ মজার মাধ্যমে পরিবারের সাথে সময় কাটানোর উদ্দেশ্যে। বলতে পারেন তাদের মূল উদ্দেশ্য ছিল বনভোজন জাতীয় আনন্দ লাভ। শহরের একঘেয়ে দূষিত জীবন থেকে মুক্তি পাওয়ার জন্যই তারা এই সিদ্ধান্ত নিয়েছিল। আপনি তো দেখেছেন আমাদের গ্রামের সুন্দর প্রকৃতি মায়ের কোলের মধ্যে সেই জমিদার বাড়ি উপস্থিত রয়েছে। গ্রামের কোনো মানুষের বসতি নেই সেইখানে। গোটা জায়গাটা পুরোপুরি ফাঁকা, একেবারে শুনশান এবং ঘন গাছপালায় ঘেরা। বড় বড় মহিরুহের দল সমস্ত জায়গাটাকে ঘিরে রয়েছে যেন বড় আদরের সাথে, অত্যন্ত যত্ন সহকারে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। সবসময় সেখানে ছায়া থাকে, সেখানে কখনো প্রবেশ করতে পারে না সূর্যলোকের তীব্র আলো। আর এই রকম আবহাওয়াটাই তাদের বড় ভালো লেগেছিল। সেই পরিবারের সর্বমোট সদস্য সংখ্যা ছিল প্রায় ধরুন 7 থেকে 10 জন। তা ওই পরিবার তাদের রান্নাবান্নার কাজের জন্য গ্রামের থেকেই একটি লোক রাখলো, এবং আমাকেও। গোটা জায়গাটা তাদের একটিবার ঘুরে দেখানোর জন্যই মূলত তারা আমাকে রেখেছিল। প্রতাপপুরের জমিদার বাড়ির সম্পর্কে তাদের অতীতের সমস্ত ঘটনা বলার জন্য আমাকে বেশ কিছু টাকাও দিয়েছিল তারা। সেই পরিবার ছিল বড় ধনী পরিবার, তাই বিন্দুমাত্র কোনো কৃপণতা তারা করেনি। আমাদের গ্রামের বহু দুস্থ দরিদ্র বাচ্চা ছেলে মেয়েদের জন্য অনেক খাবার দাবার সহ অর্থ দিয়ে তারা সাহায্য করেছিল। তাই আমাদের সকল গ্রামবাসীদের চোখে তারা যথেষ্ট উচ্চস্থান অধিকার করে নিয়েছিল। গ্রামে তাই কোনো মানুষই তাদের ওই জমিদার বাড়িতে থাকা নিয়ে বিন্দুমাত্র কোনো রকম আপত্তি জানায়নি।
কেবলমাত্র একটি নিষেধাজ্ঞা ছিল জমিদার বাড়িতে বসবাস করার জন্য। তাদের বলা হয়েছিল যে জমিদার বাড়ির একেবারে দক্ষিণের যে ঘরখানি তালা বন্ধ রয়েছে, সেই ঘরটির দরজা বাইরে থেকে সব সময় তালা দেওয়া থাকে। সেই দরজা যেন তারা কোনোভাবেই খোলার চেষ্টা না করে। আমিও ব্যক্তিগতভাবে অনেকবার তাদের বারণ করেছিলাম। তারা আমায় কথা দিয়েছিল যে তারা মেনে চলবে এই নিষেধাজ্ঞা, এবং এই জন্যই আমাদের গোটা গ্রামের মানুষ তাদের সেখানে থাকতে দিতে রাজি হলো। ভবতোষবাবুর মুখ থেকে এতদূর অবধি শোনার পর গণিতের শিক্ষক তন্ময় চ্যাটার্জির কপালে বেশ অনেকগুলো চিন্তার চওড়া ভাঁজ পড়ল একসাথে। তন্ময় ভবতোষবাবুর উদ্দেশ্যে প্রশ্ন করল, কেন ভবতোষবাবু? জমিদার বাড়ির দক্ষিণের একটি বিশেষ ঘর, যে ঘরের দরজা বাইরে থেকে তালা বন্ধ করে রাখা হয়েছিল, কিন্তু কেন, কি কারণে সেই বিশেষ কক্ষের তালা না খোলার প্রতি নিষেধাজ্ঞা জারি ছিল? সেই কথা আমি আপনাকে এখনই বলতে পারবো না মাস্টারমশাই। তাহলে গোটা ঘটনাটা শোনার আসল খেইটাই হারিয়ে যাবে। আপনি এতটুকু উত্তেজনা অনুভব করবেন না, কিংবা রোমাঞ্চিত আর হবেন না। আচ্ছা, বেশ, ঠিক আছে। তাহলে আপনি বরং আপনার মতন করেই বলতে থাকুন। গল্পের একেবারে শেষ অংশেই না হয় জানতে পারবো দক্ষিণের ওই বিশেষ ঘর বাইরে থেকে তালা বন্ধ করে থাকার আসল রহস্য। তন্ময়ের এই কথা শুনে ভবতোষবাবুর ঠোঁটের কোণে একটা উজ্জ্বল হাসির রেখা ফুটে উঠল। তন্ময় তার কথায় সহমত পোষণ করার জন্যই হয়তো এই আনন্দ অনুভব করলেন তিনি। ভবতোষবাবু পুনরায় ফের নতুন উদ্যমে চা পানের সাথে বলতে শুরু করলেন সেই ঘটনার পরবর্তী অংশ। শহর থেকে যেই পরিবার এসেছিল, সেই পরিবারের প্রধান কর্তার নাম ছিল সত্যনারায়ণ ভৌমিক। সত্যনারায়ণ বাবু ভারী ভালো মানুষ। তার ব্যবহার যেমন অতি উত্তম, তার মনও ছিল ঠিক সেই রকমই স্বচ্ছ। অত বড়লোক বাড়ির কর্তা হওয়া সত্ত্বেও তার মধ্যে বিন্দুমাত্র অহমিকা বোধ ছিল না। সত্যনারায়ণ বাবুই আমায় নিয়ে গিয়েছিলেন তারা যেই কয়েকদিন প্রতাপপুর জমিদার বাড়িতে থাকবেন, সেই কদিন তাদের সর্বক্ষণে সঙ্গী হবার জন্য। মাস্টারমশাই, আপনাকে তো আগেই বলেছি, আরও একবার বলছি, সেখানে আমার কাজ ছিল তাদের নানান সুবিধা অসুবিধার দিক লক্ষ্য করা, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিসপত্র হাতের কাছে এগিয়ে দেওয়া, আর জমিদার বাড়ি সহ সমগ্র তল্লাট ঘুরিয়ে দেখানো। ব্যাস, এতটুকুই। সত্যনারায়ণ বাবুর স্ত্রী প্রমিতা দেবীর সাথে পরিচয় হলে বুঝলাম যে তিনিও তার স্বামীর মতোই ভালো মানুষ। তারা দুজনেই একেবারে মাটির মানুষ, একে অন্যের পরিপূরক। সত্যনারায়ণবাবু তার দুই ছেলে, দুই পুত্রবধূ, নাতি নাতনি, কন্যা জামাতাদের নিয়ে এসেছিলেন প্রতাপপুরের জমিদার বাড়িতে। সত্যনারায়ণবাবু তার পরিবারের প্রতিটা সদস্যের সাথে আমার পরিচয় করিয়ে দিলেন। সকলের সাথে পরিচয় হবার পর জানতে পারলাম যে এই সবে মাত্র 1 সপ্তাহ আগে তিনি তার ছোট ছেলে রামকৃষ্ণের বিবাহ দিয়েছেন। রামকৃষ্ণের স্ত্রী অপরাজিতা এসে আমায় প্রণাম করল। ভারী ভক্তিমতী সেই মেয়ে। আমি তাকে বাধা দেওয়ার চেষ্টা করলেও সে আমার কোনো আপত্তি কানে তুলল না। সত্যনারায়ণ বাবুদের থাকার জন্য বেশ কয়েকটি ভালো ঘর আমি খুলে দেওয়ার ব্যবস্থা করলাম। চাকর বাকর দিয়ে ঘরগুলি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তার থাকার উপযোগী করে তোলা হলো। সেই দিন সমস্ত কিছু তাদের বুঝিয়ে দিয়ে সব ব্যবস্থা করে জমিদার বাড়ি ছেড়ে আসার ঠিক পূর্ব মুহূর্তে আমি সত্যনারায়ণ বাবুর উদ্দেশ্যে আরও একবার বললাম, সত্যনারায়ণবাবু, আমি কিন্তু আপনাকে আরও একবার বারণ করে যাচ্ছি, আপনারা এই জমিদার বাড়ির যে স্থানেই খেয়াল খুশি মতো ঘোরাঘুরি করুন না কেন, কেবলমাত্র ওই দক্ষিণের দিকে যাবেন না, এবং দক্ষিণের যে ঘরখানি বাইরে থেকে তালা বন্ধ দেওয়া রয়েছে, সেই ঘর কিন্তু কখনো খোলার চেষ্টাও করবেন না। আপনারা এই জমিদার বাড়ির দক্ষিণ প্রান্তের দিকে পা বাড়ালেই বুঝতে পারবেন
যে বহুকাল সেই দিকে কোনো মানুষ যাতায়াত করেনি। ওই জায়গাটা একেবারে ধুলোয় আচ্ছাদনে ভরে রয়েছে, শুকনো পাতায় মরা কাটা, গাছের ঝোপঝাড়ে জর্জরিত একেবারে। সত্যনারায়ণবাবু এবার আমার দিকে তাকিয়ে ভারী কৌতূহলের সাথে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, কি ব্যাপার বলুন তো ভবতোষ বাবু? আপনি আসার পর থেকেই দেখছি আপনি এবং আপনাদের এখানকার স্থানীয় প্রত্যেক মানুষ আপনাদের বারবার একটি কথাই কেবল বলছেন, এই জমিদার বাড়ির দক্ষিণে নাকি একটি ঘর রয়েছে, সেই ঘরের দরজা বাইরে থেকে তালা বন্ধ। সেই ঘরের তালা ভেঙে আমরা যেন কখনোই ভিতরে না ঢোকার চেষ্টা করি। দেখুন, আমরা কখনোই আপনাদের অনুমতি ছাড়া এই জমিদার বাড়ির কোনো অংশ ব্যবহার করতে পারি না। তাই আপনারা যখন নিষেধ করছেন তখন দক্ষিণ দিকে যাব না, এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। কিন্তু ওই বিশেষ ঘরের মধ্যে কি এমন গোপন রহস্য রয়েছে যার কারণে আপনি বারবার এমনটা করছেন, ওদিকে যেতে না করছেন? সত্যনারায়ণবাবুর এই প্রশ্নে আমার চোয়াল কঠিন হয়ে উঠল। চোখের চাহনি বদলে গেল নিমেষের মধ্যেই। আমি কেবলমাত্র তার উদ্দেশ্যে থমথমে গলায় বললাম, এ সমস্ত কিছু আপনি জানতে চাইবেন না সত্যনারায়ণবাবু। এই সমস্ত বিষয়ে যত না জানা যায় ততই মঙ্গল। শুধু এইটুকু কথা আপনাকে বলতে পারি যে দক্ষিণের ওই বিশেষ কক্ষের মধ্যে বন্দি করে রাখা হয়েছে এক অভিশাপকে। কেউ যদি ওই দরজা একবার খুলে দেয় তাহলে সেই অভিশাপ মুক্তি পেয়ে যাবে। দীর্ঘকাল ধরে বন্দি হয়ে রয়েছে সে। একবার তাকে মুক্তির স্বাদ দিলে তাকে আর কখনোই পুনরায় বন্দি করা যাবে না। সে কিন্তু সব কিছু ছারখার করে দেবে। আমার কথাগুলো শুনে সত্যনারায়ণবাবু যে বেশ ভয় পেয়ে গিয়েছিলেন তা আমি বিলক্ষণ তার চোখ মুখের অভিব্যক্তি দেখেই বুঝতে পেরেছিলাম। সেদিন আমি বাড়ি ফিরে এলাম। এভাবেই কেটে গেল বেশ কয়েকটা দিন। সত্যনারায়ণবাবু এবং তার পরিবারের মানুষেরা যথেষ্ট খুশি হলেন আমাদের গ্রামের জমিদার বাড়িতে থাকতে পেরে। আমি জুড়ি গাড়ি ভাড়া করে তাদের গোটা গ্রাম ঘুরিয়ে দেখালাম খুব ভালোভাবে। গোটা জমিদার বাড়ির নিচতলা, উপরতলা, অন্দরমহল, বারবাড়ি, কাছারি ঘর সব কিছু ভালোভাবে দেখালাম। আর বললাম আমাদের জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে নানান কথা। এইভাবেই আনন্দ, মজা, হই হুল্লোড় করে কয়েকটা দিন বেশ কেটে গেল। ঠিক যেই দিন তারা শহরে ফিরে যাবেন তার আগের দিন গভীর রাতে ঘটল সেই অঘটন। একটানা এতদূর পর্যন্ত গল্প বলার পর একটু থামলেন ভবতোষবাবু। তন্ময় তার দিকে তাকিয়ে দেখল সত্যি তার চোখের কোণে একটা শিরশিরে ভয়ের ভাব উকি দিয়েছে। আর শুধুমাত্র ভবতোষবাবুর চোখেই নয়, চায়ের দোকানদার হরিপদদা এবং সতীশ চক্রবর্তী মশায়েরও যথাক্রমে একই অবস্থা। তারা যেন চোখের সামনে কয়েক বছর আগের সেই ঘটনার দৃশ্য দেখতে পাচ্ছে। বেশ কিছুটা সময় সম্পূর্ণ নীরবতা পালন করার পর তন্ময় আর চুপ করে বসে থাকতে না পেরে টান টান উত্তেজনার সাথে সে জিজ্ঞেস করল, কি হলো ভবতোষবাবু, চুপ করে গেলেন কেন? বলুন, কি অঘটন ঘটলো সেই রাতে? শেষ রাতের দিকে আমাদের কাছে খবর এলো যে জমিদার বাড়ির দক্ষিণের ওই বিশেষ কক্ষের তালা শক্ত ইটের মাধ্যমে ভেঙে সেই ঘরের ভেতর প্রবেশ করেছে সত্যনারায়ণ বাবুর ছোট ছেলে রামকৃষ্ণের স্ত্রী অপরাজিতা। এই খবর পাওয়া মাত্রই আমার গোটা শরীর একেবারে থরথর করে কেঁপে উঠল এক অপরিসীম আতঙ্কে। আমার বুকের বাম পাশটা কেমন যেন মোচড় দিয়ে উঠল তীব্রভাবে। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে আমি তড়িঘড়ি ঊর্ধ্বশ্বাসে রাতের অন্ধকারে দৌড় লাগালাম জমিদার বাড়ির পথে।
আমি যখন সেখানে গিয়ে উপস্থিত হলাম তখন গোটা জমিদার বাড়ির লোকে লোকারণ্য অবস্থা। এই খবর জানতে পেরে সমগ্র প্রতাপপুর গ্রামের মানুষ সেইখানে উপস্থিত হয়েছে। দেখলাম সেই দক্ষিণের দরজা ভাঙা, ঘরের ভেতরে মেঝের মধ্যে অচৈতন্য হয়ে শুয়ে রয়েছে নববধূ অপরাজিতা, আর তার মাথার গোড়ায় বসে রয়েছেন তার শাশুড়ি মা, যা ননদিনী সহ পরিবারের আরও অনেকেই। সত্যনারায়ণবাবুকে কিছুটা তফাতে মানুষের ভিড় থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকতে দেখে আমি দ্রুত পদক্ষেপে তার দিকে এগিয়ে গিয়ে মস্তিষ্ক ঠিক রাখতে না পেরে খানিকটা মেজাজের সাথেই বললাম, কি ব্যাপার সত্যনারায়ণবাবু? আমি আপনাকে 1000 বার পই পই করে বারণ করেছিলাম ওই দিকে না আসতে, এই বিষয়ে ঘরের দরজা ভাঙার চেষ্টা না করতে, কিন্তু আপনি আমার সেই নিষেধাজ্ঞা শুনলেন না, তা অগ্রাহ্য করলেন। হ্যাঁ, আপনারা কেউ এখনও বুঝতে পারছেন না যে আপনাদের পরিবারের উপর এবার ঠিক কোন বিপদের অশনি কালো ছায়া ঘনিয়ে আসতে চলেছে। যুগের পর যুগ ধরে বন্দি করে রাখা এক অতৃপ্ত নারীর আত্মাকে আপনার পুত্রবধূ মুক্তি দিয়ে ফেলেছে নিজের অজান্তেই, আর সেই অতৃপ্ত আত্মা এবার আপনার পুত্রবধূর শরীরে প্রবেশ করবে। এতদিনের বিদেহী আত্মা এক নতুন দেহ পেয়ে গিয়েছে, ফলে এবার তার পক্ষে যে কোনো কাজ করাই অত্যন্ত সহজ। আমার কথা শুনে অত্যন্ত ঘাবড়ে গেলেন সত্যনারায়ণবাবু, যদিও ঘাবড়ে যাওয়াটাই ছিল খুবই স্বাভাবিক ব্যাপার। আমি দেখলাম তার হাত পা মৃগী রোগীর মতো কাঁপতে শুরু করেছে। আমি নিজের ভুল বুঝতে পেরে 2 হাত জোর করে কাতর কণ্ঠে বললাম, আপনি আমায় ক্ষমা করবেন সত্যনারায়ণবাবু, আসলে রাগের মাথায় এরকমভাবে আপনার সাথে কথা বলে ফেলেছি উঁচু গলায়। এ কি, আপনার কি শরীর খারাপ লাগছে? আপনি কি একটু জল খাবেন? কিছুটা কেশে সত্যনারায়ণবাবু এবার বললেন, ভবতোষ বাবু, আপনি আমার সাথে বসার ঘরে চলুন, আপনার সাথে আমার অনেক কথা রয়েছে। আমার বড় ছেলে ডাক্তার ডাকতে গিয়েছে, এক্ষুনি হয়তো ডাক্তার নিয়ে চলে আসবে। ওরা অপরাজিতাকে ধরে ঘরের ভেতরে নিয়ে যাচ্ছে, তাই এদিকে আমাদের না থাকলেও হবে। আপনি আসুন, আমার সাথে বৈঠকখানায় আসুন। অগত্যা আমি সত্যনারায়ণবাবুর সাথে হাঁটতে হাঁটতে এসে উপস্থিত হলাম বৈঠকখানার মধ্যে। বেশ বুঝতে পারছিলাম যে তিনি আমায় এবার ঠিক কী প্রশ্ন জিজ্ঞাসা করতে চলেছেন সেই বিষয়ে। ঢক ঢক অনেকটা জল খেয়ে সত্যনারায়ণবাবু এসে বসলেন আমার মুখোমুখি। এরপর তিনি বিরামহীনভাবে বলতে আরম্ভ করলেন, দেখুন ভবতোষ বাবু, প্রথমেই আমি আপনার কাছে করজোড়ে ক্ষমা চাইছি, কারণ আপনি আমায় যে নিষেধাজ্ঞা দিয়েছিলেন তা অক্ষরে অক্ষরে পালন করতে বলেছিলেন, তা আমার পরিবারের একটি সদস্য পালন করতে পারেনি। সকালের আলো ফুটলেই আমাদের এই জমিদার বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই যে ছোট বৌমা এমন একখানা অঘটন ঘটাবে তা আমরা কেউ বিন্দু মাত্র আজ করতে পারিনি। আসলে অপরাজিতা খুবই কৌতূহলী এবং সাহসী প্রকৃতির মেয়ে। হয়তো ঠিক এই কারণেই ওই ঘরের ভেতরে কি রহস্য লুকিয়ে রয়েছে তা জানবার জন্য এই স্থান ছেড়ে চলে যাওয়ার আগে ওই ঘর খুলে একটিবার দেখবে বলে মনস্থির করেছিল, এবং সেই মতোই কাজ করেছে। কিন্তু আপনি কি সব যেন অতৃপ্ত আত্মা, অশনি কালো ঝড়ের কথা বলেছিলেন। এবার আমার কাছ থেকে আর কিছু গোপন করবেন না দয়া করে, তাহলে সত্যিই আমাদের পরিবারের ওপর বড় বিপদ ঘনিয়ে আসতে পারে। আপনি যা জানেন, যতটুকু জানেন, দয়া করে আমায় বলুন। প্রতাপপুরের জমিদার বাড়ির দক্ষিণে ওই বিশেষ ঘর এতকাল ধরে তালা বন্ধ রাখার পেছনে কি কারণ আছে? ওই ঘরের ভেতরে কার আত্মাকে বন্দি করে রাখা হয়েছিল? সেই আত্মা আর কি করতে পারে? এই সমস্ত কিছুর উত্তর আপনাকে দিতেই হবে।
সত্যনারায়ণ মশাইয়ের কথায় আমি এবার মাথা নিচু করলাম। ভারী লজ্জিত কণ্ঠে আমি বললাম, হ্যাঁ, ভুলটা আমারই হয়েছে সত্যনারায়ণ মশাই। প্রতাপপুরের জমিদার বাড়ির ওই দক্ষিণের বিশেষ কক্ষের অভিশপ্তময় ইতিহাস সম্পর্কে আপনাকে এবং আপনাদের পরিবারের প্রতিটি মানুষকে আমার আগে থেকেই সতর্ক করে দেওয়া উচিত ছিল সমস্ত ঘটনার কথা আগাগোড়া বলে, কিন্তু আমি তা করিনি। হয়তো আপনার পুত্রবধূ যদি সেই কথা জানতো তাহলে কিছুতেই ওই ঘর খোলার জন্য অনর্থ কৌতূহল দেখাতো না। আমি আপনাকে সব কথা বলছি, কিন্তু তার আগে আপনি বলুন, ঠিক কখন, কত রাতে আপনারা বুঝতে পারলেন যে অপরাজিতা সেই বন্ধ ঘরের দরজা খুলেছে? এখন থেকে প্রায় 8 ঘন্টা পূর্বে হঠাৎ করেই একটা তীব্র চিৎকার শুনে আমাদের ঘুম ভেঙে গেল। তারপর আমরা সকলেই যে যার ঘরের বাইরে বেরিয়ে এসে গোটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও অপরাজিতাকে আর কোথাও পেলাম না। শেষমেশ আমাদের সকলের সন্দেহ হলো জমিদার বাড়ির দক্ষিণ দিকটা একবার খুঁজে দেখা। সন্দেহ হতেই এই পথে এসে দেখলাম ওই বিশেষ কক্ষের দরজা সম্পূর্ণ হাট করে খোলা এবং ঘরের মেঝের মধ্যে সংজ্ঞাহীন অবস্থায় লুটিয়ে পড়ে আছে অপরাজিতা। বাইরের ঘন কালো আকাশটার মধ্যে যেন আরও কিছু সংখ্যক মেঘ কোথা থেকে উড়ে এসে জায়গা করে নিল তাদের নিজেদের। বৃষ্টির মাত্রা ইতিমধ্যেই বেশ কিছুটা বেড়েছে এবং যে হারে বর্ষণ আরম্ভ হয়েছে তাতে খুব সহজে যে এই বৃষ্টি থামবে না সে কথা না বলাই ভালো। গ্রামের বড় বড় গাছপালাগুলো তীব্র ঝড়ের দাপটে পাগলের ন্যায় মাথা নাড়াতে ব্যস্ত। মুষলধারে বৃষ্টি হবার কারণে চারপাশের প্রকৃতি পুরোপুরি ঝাপসা হয়ে গিয়েছে। রাস্তার বুকে জমতে থাকা জল সরু খাল বেয়ে খরস্রোতা নদীর মতো গড়িয়ে পড়ছে পুকুরের মধ্যে। তন্ময় বুঝতে পারল এবার ভবতোষবাবু বলতে চলেছেন প্রতাপপুর জমিদার বাড়ির দক্ষিণের ওই বিশেষ ঘরটি সবসময় তালা বন্ধ থাকার পেছনে ঠিক কী কারণ লুকিয়েছিল এই বিষয়ে। অধীর আগ্রহের সাথে তন্ময় অপেক্ষা করতে লাগলো সে কথা জানার জন্য। ঠান্ডা জলের ঝাপটা তন্ময়ের গায়ে এসে মিশতেই কাটা দিয়ে উঠল। এক হাতে তালুর ওপর অন্য আরেক হাতের তালু বেশ ভালো করে খসতে খসতে সে তাকিয়ে রইল ভবতোষবাবুর মুখের পানে। চারপাশ জুড়ে নেমে আসছে সন্ধ্যার গাঢ় কালো কুচকুচে অন্ধকার। প্রকৃতি ও পরিবেশ ক্রমশ হয়ে উঠেছে বড় নিঝুম, বড় নিস্তব্ধ। আমি এবার সত্যনারায়ণ বাবুকে আমাদের জমিদার বাড়ির ওই অভিশপ্ত কক্ষের ইতিহাস সম্পর্কে সবটুকু বলবো বলে মনস্থির করলাম এবং যথারীতি তা বলতে আরম্ভ করলাম। আমি আপনাকে যে ঘটনার কথা বলতে চলেছি তা আজ থেকে বহু বহু বছর আগের কথা। তখন আমাদের গ্রামের জমিদার মশাই যিনি ছিলেন তার নাম হলো বিজয় প্রতাপ। বিজয় প্রতাপই ছিলেন এখানকার শেষ জমিদার। তিনি তার একমাত্র ছেলে রণজয়ের সাথে বিবাহ দিয়ে নিয়ে এসেছিলেন এক অত্যন্ত তেজস্বিনী নারীকে। সেই নারীর নাম ছিল সর্বজয়া। সার্থক নাম ছিল বটে সেই নারীর। যেই নারী সব কিছু জয় করে সেই তো হলো সর্বজয়া। শোনা যায় বিজয় প্রতাপ ছিলেন অত্যন্ত অত্যাচারী, দাম্ভিক, নিষ্ঠুর প্রকৃতির জমিদার। তিনি প্রজাদের উপর জোর জুলুম করতেন। অন্যায়ভাবে কর ও খাজনার পরিমাণ বাড়িয়ে দিয়ে তাদের সর্বশান্ত করে দিতেন। আর যারা তার কথা অমান্য করার মতন দুঃসাহস দেখাতো তাদের কপালে নেমে আসতো এক ভয়ানক শাস্তি। সেই শাস্তির মাত্রা এতটাই বেশি হতো যে জমিদারের লেঠেল বাহিনীর কাছে লাঠির বাড়ি খেতে খেতে সেই নিরীহ মানুষটি মৃত্যুর মুখে ঢলে পড়ত। কিন্তু জমিদার বিজয় প্রতাপের পুত্রবধূ সর্বজয়া কিছুতেই এই সমস্ত অন্যায় চোখের সামনে দেখার পর তা বেশি দিন সহ্য করতে পারলেন না। তিনি তার অত্যাচারী শ্বশুর এবং শ্বশুরবাড়ির প্রতিটি সদস্যের আড়ালে
সকল দরিদ্র প্রজার মধ্যে বিলিয়ে দিতে লাগলেন বিপুল পরিমাণ অর্থ। ফলে সকল প্রজা সঠিক সময় সঠিকভাবে খাজনা দিতে লাগলো। সুতরাং জমিদার বিজয় প্রতাপ আর অন্যায়ভাবে তাদের অর্থ লুণ্ঠন করতে পারলেন না, কিংবা সেই রকম নিরীহ প্রজাদের সর্বশান্ত করে তাদের সমস্ত জমি জমা, বিষয় আশয়, সম্পত্তি, ঘরবাড়ি সবটুকু নিজের নামে লিখিয়ে নিতেও পারলেন না। জমিদার বিজয় প্রতাপ বুঝতে পারলেন যে পিছনে কেউ তার অন্তরালে প্রজাদের সাহায্য করছে, তা না হলে ভিখারি সম দরিদ্র প্রজারা রাতারাতি এত খাজনার অর্থ পায় কোথা থেকে? জমিদারের মাথায় ক্রোধের আগুন জ্বলে উঠল। তার বিরুদ্ধে কে এমন বিশ্বাসঘাতকতা করছে তা জানার জন্য গোপনে চর নিয়োগ করলেন। মাত্র কিছুদিনের মধ্যেই সেই চরেরা এসে জানালো যে তার পুত্রবধূ সর্বজয়া মাঝে মধ্যেই গভীর রাতের অন্ধকারে সকলের চোখের আড়ালে জমিদার বাড়ির পেছনের দরজা হয়ে বাইরে বেরিয়ে গ্রামের মধ্যে সকল দরিদ্র প্রজাদের অর্থ দিয়ে সাহায্য করে, এবং তাদের মধ্যে সে তার নিজের প্রতিবাদী সত্তার মাধ্যমে বিদ্রোহের আগুন জ্বালায়। এমনকি সর্বজয়ার নেতৃত্বে যে কোনো দিন, যে কোনো সময় সমস্ত নগরের প্রজারা একত্রিত হয়ে জমিদার মশাইয়ের বিরুদ্ধে যুদ্ধ অবধি ঘোষণা করতে পারে। গুপ্তচরদের মুখ থেকে এই সংবাদ শুনে জমিদারের মাথায় আগুন জ্বলে উঠল। তিনি পুত্রবধূ সর্বজয়াকে নিয়ে এসে বন্দি করলেন জমিদার বাড়ির একটি বিশেষ দক্ষিণের কক্ষে। দক্ষিণের ওই কক্ষটি ছিল আসলে এক গুপ্ত কুঠুরি। সেখানে যে ব্যক্তিকে বন্ধ করে রাখা হবে সে এমনিতেও দমবন্ধ হয়ে মারা যাবে, তার উপর আবার শুরু হলো সর্বজয়ার প্রতি অন্যায় অত্যাচার। দিনের পর দিন তাকে খাবার দেওয়া হতো না। খাবার তো বহু দূরের কথা, এতটুকু জল পর্যন্ত সে পেত না। তৃষ্ণায় কাতর হয়ে ছটফট করত সেই নারী। বিষধর কীট পতঙ্গ জানলা দিয়ে সেই ঘরের মধ্যে ঢোকানো হতো। সেই বিষাক্ত কীটের দংশনের ফলে তীব্র বিষের জ্বালায় ছটফট করত সর্বজয়া। সে বারবার দরজায় মাথা ঠুকত, কাকুতি মিনতি জানাতো, আর তার শ্বশুর মশাই অর্থাৎ জমিদার বিজয় প্রতাপ এর উদ্দেশ্যে বলতো যে সে তার অন্যায়ের শাস্তি পাবে। এইভাবে কখনো কোনোদিনও যে নগরীর মানুষকে তিনি শোষণ করতে পারবেন না। সর্বজয়া কখনো কোনো অন্যায়ের সাথে বিন্দুমাত্র আপোষ করেনি। তাই জীবনের শেষ নিঃশ্বাস নেওয়ার সময়ও সে ওই একই কথাগুলো আওড়ে গিয়েছিল। অনাহারে, অনিদ্রায়, মারাত্মক তৃষ্ণায়, বিপুল কষ্টভোগের পর সর্বজয়ার দেহ থেকে তার প্রাণবায়ু বেরিয়ে গেল একদিন। সর্বজয়ার মৃত্যুতে জমিদার বিজয় প্রতাপ অত্যন্ত খুশি হলেন। তার সেই খুশির অন্ত রইল না, কিন্তু তিনি বুঝতে পারেননি যে তিনি তার নিজের মৃত্যুর কবর নিজেই খুঁড়েছেন। সর্বজয়ার অতৃপ্ত আত্মা মেরে ফেলল বিজয় প্রতাপ নামক ওই নরপিশাচকে। সর্বজয়ার অভিশাপের মাত্র কয়েকদিনের মধ্যেই ধূলিসাৎ হয়ে গেল সমস্ত প্রতাপপুরের জমিদার বাড়ি। জমিদার পরিবারের সদস্যরা একজন নাম করা সাধক ডেকে এনে সর্বজয়ার আত্মাকে দক্ষিণের ওই বিশেষ কক্ষ, অর্থাৎ যে কক্ষের মধ্যে তাকে বন্দি করে রাখা হয়েছিল এবং সে মারা গিয়েছিল, সেই কক্ষেই তার আত্মা বন্দি করে দেওয়া হলো। কিন্তু তাতেও তারা নিষ্কৃতি পেল না। সমস্ত পরিবার সর্বজয়ার আত্মার কাছে মাফ চেয়ে এই প্রতাপপুর ছেড়ে চলে গিয়েছিল। তারপর থেকে আর কখনো কোনো জমিদার বাড়ির সদস্য এই গ্রামে পা রাখেনি। এই ঘটনার কথা আমি আমার বাপ ঠাকুরদার মুখে শুনেছি। আর শুধুমাত্র আমি একাই নয়, এখানকার মানুষের মুখে মুখে ছড়িয়ে আছে এই কাহিনী, সর্বজয়ার আত্মত্যাগের ঘটনা। শেষের দিকে একেবারে চরম পর্যায়ে তীব্র যন্ত্রণায় সর্বজয়া তার নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। সে সকলকে তার নিজের শত্রু ভাবত। তাই জন্যই মৃত্যুর পর সর্বজয়ার আত্মা এই গ্রামের নিরীহ প্রজাদেরও ক্ষতি করতে আরম্ভ করে। এই কারণেই অশরীরী সর্বজয়াকে ভীষণ ভয় পেয়েছিল সমগ্র প্রতাপপুরের মানুষ। সর্বজয়ার অতৃপ্ত আত্মা বন্দী হবার পর সকলেই একটু স্বস্তির নিঃশ্বাস নিয়েছিল।
ভবতোষবাবুর মুখ থেকে এই রকম এক শিহরণ জাগানো লোমহর্ষক কাহিনীর কথা শুনে সত্যিই বেশ রোমাঞ্চিত হলো তরুণ শিক্ষক তন্ময় চ্যাটার্জি। এতক্ষণে সে বুঝতে পারল জমিদার বাড়ির দক্ষিণের ওই বিশেষ ঘর বাইরে থেকে তালাবন্ধ করে রাখার আসল কারণ ঠিক কী। জমিদার বাড়ির সদস্যরা একজন সাধককে এনে সর্বজয়ার আত্মাকে বন্দী করে দিয়েছিল ওই ঘরের মধ্যে, এবং মন্ত্রপুত তালা দ্বারা সেই ঘর বন্ধ করে রাখা হয়েছিল। কিন্তু যখন বহু যুগ পর সত্যনারায়ণ বাবুর ছোট ছেলে রামকৃষ্ণের স্ত্রী অপরাজিতা নিজের কৌতূহল দমন করার জন্য ওই ঘরের দরজা খুলে ফেলে এবং সর্বজয়ার অতৃপ্ত আত্মাকে মুক্তি করে দেয়, তখন কি ঘটে এই প্রশ্নই তার মাথায় জেগে ওঠে। তন্ময় ভবতোষবাবুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, এরপর কি ঘটল? অপরাজিতার জ্ঞান কি ফিরে এলো? হ্যাঁ মাস্টারমশাই, অনেকক্ষণ পর প্রায় সন্ধ্যার সময় অপরাজিতার জ্ঞান ফিরে এলো। তবে জ্ঞান ফেরার পর যেই অপরাজিতা আমাদের সকলের সামনে নিজেকে মেলে ধরল, সে যেন আলাদা একটা মেয়ে। তার আবভাব, চোখের দৃষ্টি, গলার আওয়াজ, সমস্ত কিছুই যেন বদলে গিয়েছে মাত্র কয়েক ঘন্টার মধ্যে। অপরাজিতার মাথার লম্বা কেশরাশি উস্কো খুস্কো অবিন্যস্ত, চোখের তলা গাঢ় কালো, চোখের মধ্যে উপস্থিত মণি বড় বিবর্ণ। সেই মণি যেন আকারে অনেক ক্ষুদ্র ও সাদা হয়ে গিয়েছে। তার গলার আওয়াজ খড়খড়ে। সে বিকটভাবে খলখল করে অট্ট হাসি হেসে উঠল এবং সম্পূর্ণ অপরিচিত এক নারী অর্থাৎ সর্বজয়ার কণ্ঠে বলল, অনেকদিন পর আমি আবার মুক্তি পেয়েছি। আমি আর কিছুতেই বন্দি হব না। আমাকে আমাকে বড় কষ্ট দিয়ে মেরে ফেলা হয়েছিল। তীব্র বিষের দহন জ্বালায় জ্বলে পুড়ে শেষ হয়ে গিয়েছিলাম আমি। মরার সময় এতটুকু জল পর্যন্ত মুখে দেয়নি কেউ। ওই শয়তান বিজয় প্রতাপকে আমি নিজের হাতে শেষ করে দিয়েছি। আর এবার পালা তার পরিবারের অন্য সদস্যদের ধ্বংস করার। কারণ অন্যায় যে করে আর অন্যায় যারা মুখ বুজে সহ্য করে, কোনো প্রতিবাদ না জানিয়ে সেই অন্যায়ের প্রত্যক্ষভাবে মদত দেয়, তারা প্রত্যেকেই সমান অপরাধী। আমি ছাড়খাড় করে দেবো সব কিছু। কেউ বাঁচবে না, কেউ না। সকলেই আমার শত্রু। যে গ্রামবাসীদের জন্য আমি এত কিছু করেছিলাম, সেই গ্রামবাসীদের মধ্যে থেকেই কিছু বিশ্বাসঘাতক মানুষ কেবল টাকার বিনিময়ে গুপ্তচরদের কাছে সব কিছু ফাঁস করে দিয়েছিল। আমার নামটা সামনে এনে দিয়েছিল। তাই আমি গোটা প্রতাপপুরের মানুষদের শেষ করে ফেলব। তবেই আমার আত্মা মুক্তি পাবে। অপরাজিতার মুখ থেকে এইরকম অদ্ভুত কণ্ঠে এই সকল কথা শুনে সকলেই খুব ঘাবড়ে গেল। তার সেই বিকট বৈশাচিক হাসির শব্দ রাতের অন্ধকারে ডুবে থাকা প্রতাপপুরের পরিত্যক্ত বিশাল জমিদার বাড়ির যাবতীয় নীরবতা একেবারে খান খান করে দিল নিমেষেই। তার হাসির শব্দ ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে বারে বারে ফিরে এলো তারই কাছে। অপরাজিতার অবস্থা এতটাই শোচনীয় হয়ে পড়ল যে তাকে ঘুমের ওষুধ খাইয়ে হাত পা বেঁধে রাখতে হলো। আসলে বাইরের খোলসটা অপরাজিতার হলেও তখন তার ভিতরে বিরাজ করছিল সর্বজয়ার আত্মা, আর সে প্রতিশোধ নিতে চায়। সর্বজয়ার আত্মা মনে করেছে এখনো সে ওই আগের সময়ের মধ্যেই রয়েছে। সে বুঝতে পারছে না যে মাঝে কয়েক যুগ কেটে গিয়েছে। সত্যনারায়ণ মশাই সহ তার পরিবারের প্রতিটা মানুষ ভীষণ রকমের চিন্তিত হয়ে পড়লেন। রাতের বেলায় তিনি আমাকে একলা ডেকে বললেন, এইসব কোথা থেকে যে কি হয়ে গেল বলুন তো ভবতোষ বাবু। আমরা তো এবার সত্যি ভীষণ রকম চিন্তায় পড়ে গেছি। এই সবে মাত্র কিছুদিন হলো আমি আমার ছোট ছেলের বিবাহ দিয়েছি,
আর তার মধ্যেই এই সমস্ত কিছু। আমি বাড়ি ফিরে সর্বজয়ার মাকে যে কিভাবে মুখ দেখাবো তাই বুঝতে পারছি না। দেখুন সত্যনারায়ণবাবু, আমি তো আপনাকে আগেই সাবধান করেছিলাম এরকম কিছু একটা বিপদ যে ঘটবে, তা আমাদের এখানকার প্রতিটা মানুষই জানতো। আর সেই জন্যই তো বারবার নিষেধ করেছিলাম ওই দিকে না যেতে কিংবা ওই ঘর খোলার চেষ্টা না করতে। আমি আপনার সমস্ত কথাই বুঝতে পারছি, কিন্তু আপনি বুঝতে পারছেন আমার অবস্থাটা ঠিক কতটা জটিল। আমি আপনার কথা অমান্য করিনি, কিন্তু হঠাৎ করে অপরাজিতের যে এরকম একটা কাজ করে বসবে সে আমরা ভাবতেও পারিনি। আচ্ছা, এই সমস্ত কিছু না হয় এখন থাক, যা ঘটার তা তো ঘটেই গিয়েছে। এবার বলুন তো, এই সর্বজয়ার আত্মাটিকে পুনরায় ওই ঘরের মধ্যে বন্দি করার উপায় আছে কি? খুবই দুঃখের সাথে এই কথা জানাচ্ছি সত্যনারায়ণবাবু যে সর্বজয়ার আত্মাকে পুনরায় বন্দি করার আর কোনো উপায় নেই। এবার তাকে একমাত্র মুক্তি দেওয়া যেতে পারে, তবে এই কাজ আমাদের মতন কোনো সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয়। আপনাকে একজন বিশেষ মানুষের সন্ধান করতে হবে যার অনেক শক্তি রয়েছে, যিনি এই সমস্ত কাজকর্ম করে থাকেন। তার মানে ভবতোষবাবু, আপনি বলতে চাইছেন যে এবার তাহলে আমাকে কোনো একজন তন্ত্রমন্ত্রে দীক্ষিত ব্যক্তিকে আনতে হবে? এর পূর্বে সর্বজয়ার আত্মাকে যেরকম ভাবে কোনো সাধক বন্দি করেছিলেন, ঠিক একই রকম ভাবে একজন সাধক তাকে পুনরায় বন্দি করবে, তাই তো? এইবার আর সর্বজয়ার আত্মাকে বন্দি করা যাবে না, তাকে মুক্তি দিতে হবে। আমি জানি এইরকম একজন মানুষের সন্ধান আমাদের কাছে রয়েছে। তার নাম বৈদ্যনাথ, বৈদ্যনাথ মহারাজ। সকলে তাকে তার যথেষ্ট ডাক নাম চেনে, তার যথেষ্ট নাম ডাক আছে। তারপরের দিন মধ্যাহ্ন প্রহরে প্রতাপপুরের জমিদার বাড়ির অন্দরমহলে এসে উপস্থিত হলেন বৈদ্যনাথ মহারাজ। আপনাকে কি বলবো মাস্টারমশাই, এরকম সুদর্শন সুপুরুষ আমি জীবনে খুব কমই দেখেছি। সাক্ষাৎ যেন স্বর্গলোক থেকে নেমে আসা কোনো স্বর্গদূত মানুষের বেশ ধরে উপস্থিত হয়েছে আমাদের সামনে। পরনে তার টকটকে লাল রক্তবস্ত্র, মাথায় লম্বা ঘন চুল, গাড়বে বক্ষদেশে নেমে এসেছে, কপালে রক্তচন্দনের তিলক, গলায় রুদ্রাক্ষের মালা। সত্যনারায়ণ মশাই আমার সাথে পরিচয় করিয়ে দিলেন বৈদ্যনাথ মহারাজের। তাকে আমি নতুন করে আর একবার সমস্ত কিছু অতীতের কথা বললাম এবং এ কথাও জানালাম যে সর্বজয়ার আত্মাকে তিনি আর পুনরায় বন্দি করতে পারবেন না, তাকে এইবার মুক্তি দিতে হবে। বৈদ্যনাথ মহারাজ আমার কথা শুনে মৃদু হেসে বললেন, হ্যাঁ, অবশ্যই ভবতোষবাবু, আর সর্বজয়ার আত্মাকে বন্দি করাটা একেবারে উচিত কাজ হবে না, কারণ সর্বজয়ার আত্মা বড় কষ্ট পেয়েছে এতদিন ধরে। এবার সময় এসেছে তার মুক্তি লাভের। সে নিজের প্রধান অপরাধীকে শাস্তি দিয়েছে, কিন্তু তাতেও তার অতৃপ্ত আত্মা শান্তি পায়নি। সর্বজয়ের আত্মা মনে করছে যে এখনও সে ওই অতীতের যুগেই রয়েছে, কিন্তু সেই যুগ যে আর নেই। তাই তখনকার দিনের বিশ্বাসঘাতক সমস্ত মানুষ কালের নিয়মে ধ্বংস হয়েছে, কিন্তু এখন সে যদি এই প্রতাপপুরের মানুষদের সাথে বদলা নেয় তাহলে তো একেবারেই অন্যায় হবে, কারণ এই সকল মানুষেরা সম্পূর্ণ নির্দোষ। আপনারা কোনো চিন্তা করবেন না, অপরাজিতাকে আমি আবার আগের মতো সুস্থ স্বাভাবিক করে তুলব। আচ্ছা সত্যনারায়ণবাবু, আপনি আমাকে একবার অপরাজিতার ঘরে নিয়ে চলুন, সেখানে গেলেই সব সমস্যার সমাধান হবে। সন্ধ্যার অন্ধকার নামার সাথে সাথেই আমি সত্যনারায়ণবাবু এবং বৈদ্যনাথ মহারাজ এসে উপস্থিত হলাম যেই ঘরের মধ্যে অপরাজিতা রয়েছে সেই ঘরের সামনে। বন্ধ দরজা খুলে সেই ঘরের ভেতর প্রবেশ করতেই বৈদ্যনাথ মহারাজের চোখ জুড়ে এক সম্পূর্ণ অদ্ভুত অনুভূতি খেলে গেল। তার মুখমণ্ডলের অভিব্যক্তি বদলে গেল নিমেষের মধ্যে, কিন্তু যেই বিষয়টা সবচেয়ে আশ্চর্যের ঠেকল তা হলো
গোটা ঘরের মধ্যে অপরাজিতাকে দেখতে পেলাম না, অথচ একটা চাপা গর্জন আমাদের প্রত্যেকের কানে এলো। তক্তার নিচের দিকে তাকাতেই আমার শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা চোরা কনকনে রক্তের স্রোত বয়ে গেল নিমেষের মধ্যেই। বিস্ফারিত নয়নে দেখলাম অপরাজিতা নিচের মেঝের উপরে বসে কি যেন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে মহা আনন্দের সাথে। অপরাজিতার গোটা মুখে হাতে তরতাজা রক্ত লেগে আছে। দৃশ্যটা এতটাই জঘন্য যে আমার রীতিমতো বমি উঠে এলো, কিন্তু কিন্তু কোনো রকমে সামনে নিলাম আমি নিজেকে। নিচের মেঝের মধ্যে পড়ে থাকতে দেখলাম একটা মৃত পাখির বেশ কিছু পালক। বুঝতে পারলাম না জানলা দিয়ে হয়তো ঘরের ভেতর নির্ঘাত কোনো এক পাখি ঢুকে এসেছিল। বর্তমানে সে অপরাজিতার শিকারে পরিণত হয়েছে। ভবতোষবাবুর কথা থামতে না থামতেই তন্ময় চ্যাটার্জি নিজের মুখ বিকৃত করে বলল, এ আপনি কি বলছেন ভবতোষ বাবু? একটা মানুষ কি করে এরকম একটা জ্যান্ত পাখির মাংস খেতে পারে? পারে পারে মাস্টারমশাই, সবই পারে। আপনি বুঝতে পারছেন না কেন তখন অপরাজিতার মধ্যে প্রবেশ করেছিল এক ভয়ানক অশরীরী আত্মা। আর অশরীরী আত্মাদের পক্ষে যে কোনো কাজ করাই সম্ভব। আপনি নিজের চোখে সেই ভয়াবহ দৃশ্য দেখেননি, তাই বুঝতে পারছেন না। দেখুন, এখনো পর্যন্ত যে ঘটনার কথা ভেবে আমার গোটা গায়ে কেমন কাঁটা দিয়ে উঠেছে। আপনাকে কি বলবো মাস্টারমশাই, সেই রক্ত মাখা বিভৎস মুখ নিয়ে খলখল করে হাসতে হাসতে অপরাজিতা হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো তক্তার তলা থেকে। গোটা ঘর ততক্ষণে পুরোপুরি জমাট বাঁধা অতল অন্ধকারের মহাসমুদ্রে তলিয়ে গিয়েছে। কোথাও বিন্দুমাত্র কোনো আলো নেই। অপরাজিতার মাথায় লম্বা লম্বা চুল ঝালরের মতো নেমে এসে তার মুখ ঢেকে দিয়েছে। তার চোখের মণি দুটো অদ্ভুত রকমের সাদা, এবং সেই চোখের মণি থেকে বেরিয়ে আসছে একটা তীব্র আলোর প্রভা। আমার পাশে দাঁড়িয়ে থাকা বৈদ্যনাথ মহারাজ ততক্ষণে নিজের গলা থেকে খুলে এনেছেন তার রুদ্রাক্ষের সেই দৈব শক্তি সম্পন্ন মালা। বিড়বিড় করে কি যেন একটা মন্ত্র পড়তে পড়তে তিনি দৌড়ে গেলেন অপরাজিতার দিকে এবং সেই রুদ্রাক্ষের মালাখানা পরিয়ে দিলেন তাকে। সেই মালা অপরাজিতার গলায় পরানো মাত্রই মৃগী রোগীর মতো মেঝের উপর শুয়ে ছটফট করতে লাগলো মেয়েটা, আর বিকটভাবে চিৎকার করতে আরম্ভ করলো। অপরাজিতার ওই রকম আর্তনাদ শুনে পরিবারের সকলে দৌড়ে এলো সেই ঘরের পানে। ধীরে ধীরে মেয়েটা কেমন যেন নেতিয়ে পড়ল সকলের চোখের সামনে। সত্যনারায়ণ বাবু বৌমার এরূপ অবস্থা দেখে বৈদ্যনাথ মহারাজের উদ্দেশ্যে ভারী ভীত কণ্ঠে প্রশ্ন করলেন, কি হলো মহারাজ? অপরাজিতা ঠিক আছে তো? মহারাজ উত্তরে বললেন, আপনি আর কোনো চিন্তা করবেন না সত্যনারায়ণ বাবু। আপনার পুত্রবধূ এখন একেবারে সুস্থ, তবে তার জ্ঞান ফিরতে বেশ খানিকটা সময় লাগবে। জ্ঞান ফেরার পর তার আর এই সমস্ত ঘটনার কথা কোনো কিছুই মনে থাকবে না। যান, আপনারা অপরাজিতাকে নিয়ে গিয়ে একটু শুইয়ে দিন, সে এখন বড়ই দুর্বল। আজ সর্বজয়ের অতৃপ্ত বন্দী আত্মা বহুকাল পর মুক্তি পেয়েছে। আমার গলায় থাকা ওই রুদ্রাক্ষের মালাটি মহাশক্তিশালী। শুভ শক্তির অধিকারী রুদ্রাক্ষের এই মালা মন্ত্র সহকারে আমি তার গলায় পরিয়ে দেওয়া মাত্রই সে অপরাজিতার শরীর ছেড়ে পরমেশ্বরের সাথে মিলিয়ে গিয়েছে। তার অন্তরের মধ্যে থেকে সমস্ত প্রতিশোধ স্পৃহা দূর হয়েছে। অপরাজিতার যখন জ্ঞান ফিরে এলো তখন সে সম্পূর্ণ সুস্থ। সত্যি তার কোনো কথা মনে ছিল না তখন। এইভাবেই দীর্ঘদিন ধরে বন্দি থাকা সর্বজয়ার আত্মাকে মুক্তি দিয়েছিলেন বৈদ্যনাথ মহারাজ। আজও সেই সমস্ত দিনের ঘটনা আমার চোখে যেন উজ্জ্বল হয়ে রয়েছে। তবে আপনার কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই মাস্টারমশাই। সর্বজয়ার আত্মা আর ওই জমিদার বাড়িতে থাকে না।
সে মুক্তি পেয়ে গিয়েছে। জমিদার বাড়ির দক্ষিণে আর কোনো ঘর এখন বন্ধ নেই। আপনি সেদিকে গেলেই তা দেখতে পাবেন। ভবতোষবাবুর মুখ থেকে প্রতাপপুর গ্রামের জমিদার বাড়ির এমন এক অভিশপ্ত ভৌতিক ইতিহাস জানতে পেরে সত্যিই প্রথমে একটু ভয় ভয় লাগছিল বটে, তবে তন্ময়ের মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়ল এই কথা ভেবে যে শেষমেশ সর্বজয়ার আত্মা মুক্তি পেয়েছে। বৃষ্টির মাত্রা ইতিমধ্যেই কিছুটা কমে এসেছে। তন্ময় হরিপদদার চায়ের দাম মিটিয়ে দিতে চাইলে হরিপদদা প্রবল আপত্তির সাথে বলল, ছি মাস্টার মশাই, এ আপনি কি কথা বলছেন? আপনি আমার দোকানে প্রথম চা খেলেন, তাই আজ আপনাকে কোনো দাম দিতে হবে না। আবার যখন অন্য কোনো দিন আসবেন তখন না হয় দাম নেব। গ্রামের মানুষজন হয়তো এমনই সরল সাদাসিধে প্রকৃতিরই হয়। তন্ময় চায়ের দোকানদার হরিপদদার উদ্দেশ্যে মুখে হাসি ফুটিয়ে বলল, বেশ, ঠিক আছে তুমি আজ আমার কাছ থেকে টাকা নিলে না, কিন্তু এর পরের দিন আর তোমার কোনো আপত্তি কিন্তু আমি শুনবো না। ভবতোষবাবু, সতীশবাবু, আজ তাহলে উঠলাম। আবার অন্য কোনো একটা দিন এসে এই হরিপদদার দোকানে চা খেতে খেতে জমি আড্ডা দেওয়া যাবে। আজকে চলি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। রাস্তার বুকে জমা জলে ছপ ছপ শব্দ তুলে অন্ধকার পথ চিনে সে চলতে লাগলো খুব সাবধানে।